আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে। দেখো, আমরা এখানে 1 নম্বর একটি সমস্যা দিয়ে রেখেছি। একটি যৌগে 32.4% সোডিয়াম, 22.5% সালফার ও 45.1% অক্সিজেন বিদ্যমান হলে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে আমাদের এখানে। আমরা প্রথমে মৌলগুলো যে শতকরা পরিমাণ আছে এগুলো যোগ করে দেখব 100 হয় কিনা। আমরা দেখো সবগুলোর পরিমাণ যোগ করে দেখেছি, এখানে 100% হয়ে গিয়েছে। তোমাদের মাঝে মাঝে কোনো একটি যৌগে অবস্থিত মৌলসমূহের মধ্যে একটি মৌলের শতকরা পরিমাণ নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে বাকি যাদের শতকরা পরিমাণ দেওয়া থাকবে তাদের পরিমাণ যোগ করে 100 থেকে বিয়োগ করলে অপর মৌলের শতকরা পরিমাণ পেয়ে যাবে। আমাদের যেহেতু সবগুলো মৌলের শতকরা পরিমাণ দেওয়া আছে এবং আমরা যোগ করে দেখেছি সেটি হচ্ছে 100%। এবার আমাদের কাজ হবে এই যে শতকরা পরিমাণগুলো দেওয়া আছে এই পরিমাণগুলোকে মৌলসমূহের নিজ নিজ আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। দেখো, আমরা এখানে সোডিয়ামের শতকরা পরিমাণ দেওয়া ছিল 32.4, তাকে আমরা ভাগ করেছি সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 23 দ্বারা। আমরা ভাগফল পেয়েছি 1.409। দেখো, সালফারের শতকরা পরিমাণ এখানে দেওয়া ছিল 22.5%। এই 22.5কে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, সেটি দ্বারা আমরা ভাগ করেছি, ভাগফল পেয়েছি 0.703। আবার দেখো, অক্সিজেনের পরিমাণ এখানে দেখতে পারবে দেওয়া ছিল 45.1%। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা জানো 16, সেটি দ্বারা আমরা ভাগ করলাম, ভাগফল পেয়েছি 2.81। এখন এই যে ভাগফল পেলাম, এবার আমাদের কাজ হবে প্রাপ্ত যে ভাগফল এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রতিটি ভাগফলকে আবার ভাগ করতে হবে। দেখো, এখানে ভাগফল পেয়েছিলাম 1.409, এখানে পেয়েছিলাম 0.703, এখানে 2.81 পেয়েছিলাম। এই তিনটি ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে এটি। এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেকের প্রাপ্ত ভাগফলকে আমরা আবার ভাগ করব। এই জন্য আমরা লিখেছি যে প্রাপ্ত ভাগফলগুলোকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যে ক্ষুদ্রতম ভাগফল আমরা পেয়েছিলাম 0.703, এটা দ্বারা আমরা প্রত্যেকের প্রাপ্ত ভাগফলগুলোকে আবার ভাগ করব। দেখো, সোডিয়ামের ভাগফল পেয়েছিলাম 1.409, এটাকে আমরা ক্ষুদ্রতম ভাগফল অর্থাৎ 0.703 দ্বারা ভাগ করলাম, এখানে আমরা পেলাম হচ্ছে 2। সালফারের ক্ষেত্রে দেখো, সালফারের ভাগফল পেয়েছিলাম 0.703, তাকে আমরা 0.703 দ্বারা ভাগ করে পেলাম হচ্ছে 1। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের ভাগফল ছিল হচ্ছে 2.81, তাকে আমরা ক্ষুদ্রতম ভাগফল 0.703 দ্বারা ভাগ করলে পেলাম হচ্ছে 4। তোমাদের মনে রাখতে হবে আরেকটি কথা, যখন আমরা দ্বিতীয়বার ভাগফল পাব সেক্ষেত্রে ভাগফল যদি 2.003 হতো আমরা শুধু 2 লিখতাম, অথবা 1.99 হলে আমরা 2 লিখতাম। অর্থাৎ দ্বিতীয়বার যে ভাগফলটা আমরা পাব সেটাকে পূর্ণ সংখ্যা আকারে লিখব। আর যদি এরকম হয় যে শেষের ভাগফল 1.49 হয়েছে তাহলে আমরা 1.5 লিখব। যাই হোক, এই যে ভাগফল আমরা পেলাম, এখন প্রদত্ত যৌগটির স্থূল সংকেত আমরা লিখব যে অতএব প্রদত্ত যৌগটির স্থূল সংকেত। দেখো, সোডিয়াম কয় পেয়েছি আমরা ভাগফল 2, তাহলে সোডিয়ামের নিচে 2, সালফার পেয়েছিলাম 1 আমাদের যেহেতু লিখতে হয় না লিখেছি সালফার। অক্সিজেন যেহেতু 4 পেয়েছিলাম লিখলাম হচ্ছে 4। তাহলে প্রদত্ত যৌগটির স্থূল সংকেত কি হলো? Na2SO4। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি অঙ্ক আমরা করি।
গ্লুকোজের শতকরা সংযুতি হচ্ছে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌল বিদ্যমান। যৌগটির আণবিক ভর 180 হলে এর আণবিক সংকেত নির্ণয় করো। দেখো এখানে দেওয়া আছে কার্বন 40%, হাইড্রোজেন হচ্ছে 6.67%। বলা হচ্ছে এই গ্লুকোজ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। এখানে কিন্তু অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া নেই। তাহলে আমরা কি করব? এই যে কার্বন এবং হাইড্রোজেনের যে শতকরা পরিমাণ, এই দুটো আমরা যোগ করব। এই যে 40 যোগ হচ্ছে 6.67, যোগ করে আমরা 100 থেকে বিয়োগ করব। করলেই এটা বাড়াবে অক্সিজেনের শতকরা পরিমাণ 53.33%। এইবার আমরা পূর্বের ন্যায় এই যে প্রত্যেকের শতকরা পরিমাণ আমরা পেলাম, এটাকে তাদের নিজ নিজ আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব। পূর্বের নিয়মেই করব আমরা। দেখো কার্বন ছিল 40%, 40কে ভাগ করব, কার্বনের ভর 12 দ্বারা ভাগফল পেলাম 3.33। হাইড্রোজেন দেখো শতকরা পরিমাণ দেওয়া ছিল 6.67%, সেটাকে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1 দ্বারা আমরা ভাগ করেছি, পেয়েছি হলো 6.67। অক্সিজেনের দেখো ওখানে শতকরা পরিমাণ পেয়েছিলাম 53.33, এটাকে আমরা ভাগ করছি হচ্ছে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 দ্বারা আমরা ভাগ করেছি, পেয়েছি হলো 3.33। এবার আমাদের কাজ কি? এই যে তিনটি ভাগফল পেলাম, এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে ভাগফল, সেই ভাগফল দ্বারা আমরা আবার এই তিনটি ভাগফলকে ভাগ করব। দেখো এটা, এটা এবং এটা, এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 3.33। এখন এই যে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আমরা আবার প্রত্যেক ভাগফলকে ভাগ করব। দেখো কার্বনের পেয়েছিলাম 3.33, এটাকে ভাগ করলাম ক্ষুদ্রতম ভাগফল 3.33 দ্বারা, ভাগফল হলো 1। হাইড্রোজেনের পরিমাণ পেয়েছিলাম 6.67, এটাকে আমরা 3.33 দ্বারা ভাগ করলে পাবো 2। 2-এর একটু বেশি হতে পারে, কিন্তু আমরা বলেছিলাম দ্বিতীয়বার ভাগ করার সময় যে মানটা 2-এর কাছাকাছি হলে 2 লিখতে হবে, 2-এর সামান্য বেশি হলেও 2 লিখতে হবে। যদি 5 হতো, 5.00 এরকম কিছু থাকতো, আমরা 5ই লিখতাম, অথবা 1.9999 থাকলে আমরা 2 লিখতাম। এভাবে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখেছি অক্সিজেনের ভাগফল ছিল 3.33, এটাকে আমরা ক্ষুদ্রতম ভাগফল 3.33 দ্বারা ভাগ করলে 1 পেয়েছি। তাহলে কি হলো? পূর্বের নাই আমরা যে নিয়মে করেছিলাম যে যৌগটির স্থূল সংকেত, তাহলে কি হবে? দেখো সি আছে একটা, এইচ আছে 2টা, 2 লিখেছি, অক্সিজেনের ও আছে একটা, আমরা ও লিখেছি। তাহলে প্রদত্ত যৌগটির স্থূল সংকেত কত? এটা CH2O। আমাদের কিন্তু এখানে নির্ণয় করতে বলেছে আণবিক সংকেত। আমরা স্থূল সংকেত পর্যন্ত আমরা ঠিকভাবে করব। এবার আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। ধরি প্রদত্ত যৌগটির আণবিক সংকেত, আমরা স্থূল সংকেত লিখে তার সাথে একটা এন দিয়েছি, এটা ধরলাম যে প্রদত্ত যৌগে আণবিক সংকেত, আমরা এটা ধরে নিলাম। এখন শর্ত মতে এই যে CH2 এর আণবিক ভর, তার সাথে আমরা এন লিখেছি, এটাই, অর্থাৎ এই টোটালটার আণবিক ভরই কত? 180। যেহেতু বলা হচ্ছে যৌগটির আণবিক ভর 180, তার মানে এই যে আণবিক সংকেত, এই টোটালটার ভর সমান সমান কত? 180। এখন দেখো কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি 12 লিখেছি, যোগ হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1 আছে 2টা, 1 গুণন 2, যোগ অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16, সুতরাং 16 যোগ করেছি, তার সাথে এন রেখেছি, সমান সমান 180। এখন দেখো যোগ করলে আমরা পাবো হচ্ছে 12, 1, 2 × 2 যোগ 16 এন, টোটালি যোগ করলে হবে 30। তাহলে হচ্ছে 30n সমান সমান 180। এখন দেখো অতএব এন এর মান কি হবে? 30 এখানে ভাগ হয়ে গেল, 30 দিয়ে 180কে ভাগ করলে পাওয়া গেল 6। অতএব
যে যৌগটি ছিল অর্থাৎ গ্লুকোজের আণবিক সংকেত হবে কি, এই যে এন এর যে মান এখানে আমরা বসাই দিলাম, এন এর মান কতবার আছে 6। এখন 6 দ্বারা এখানে গুণ করলে কার্বন C6 হয়ে গেল, হাইড্রোজেন ছিল 2, 6 দুগুণে 12, অক্সিজেন ছিল O, এটাকে 6 দ্বারা গুণ করলে হলো 6। তাহলে গ্লুকোজের আণবিক সংকেত বাড়ালো C6H12O6। তোমাদের এখানে আরেকটি কথা আমি বলে রাখতে চাই, যদি আণবিক ভরের পরিবর্তে বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করে আণবিক ভর নির্ণয় করবে, কারণ আণবিক ভর হলো বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে আমরা 2 দ্বারা গুণ করে, এই যে এখানে ধরো বাষ্প ঘনত্ব 90 দেওয়া থাকলে আমরা 90কে 2 দ্বারা গুণ করে 180 করে আণবিক ভর নির্ণয় করে তারপরে অঙ্ক করব। এবার চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। 3 নাম্বার, 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর অণুর সংখ্যা হিসাব করো। 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের অণুর সংখ্যা আমরা হিসাব করব। প্রথমে আমাদের কাজ হবে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করা। দেখো এখানে ক্যালসিয়াম আছে একটি, ক্যালসিয়ামের ভর 40, কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর 16, অক্সিজেন আছে 3টি, 3 দ্বারা গুণ করেছি। এই টোটালটা গুণ যোগ সব কিছু করে আমরা মান পেয়েছি 100, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তোমরা জানো যাদের যেটা আণবিক ভর এটাকে গ্রামে প্রকাশ করলে মোল হয়, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে হলো এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। যদি ক্যালসিয়াম কার্বনেটের ভর 50 হতো আমরা বলতাম 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা পেয়েছি 100, সুতরাং 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তোমরা আরেকটি কথা নিশ্চয় জানো যে কোনো পদার্থের 1 মোলে এই যে 6 পয়েন্ট, এখানে আমাদের 6.02 × 10⁻23টি অণু পরমাণু বা আয়ন থাকবে। অর্থাৎ যে কোনো পদার্থের যদি 1 মোল হয়, যদি অণু হয়, সেখানে 6.02 × 10⁻23টি অণু থাকবে, পরমাণু হলে এতটি পরমাণু থাকবে, আয়ন হলে এতটি আয়ন থাকবে। তার মানে 1 মোল কোনো পদার্থে অণু থাকে হলো 6.02 × 10⁻23টি। অতএব যেহেতু এখানে 1 মোল মানে 100 গ্রাম, তার মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু আছে হলো 6.02 × 10⁻23টি। তাহলে 1 গ্রামে আছে কত, আমরা ঐকিক নিয়ম অনুপাতে করতে পারি। 1 গ্রামে আছে, এই যে এটা থাকবে ওপরে, কম আছে 1 গ্রামে, এই জন্যে 100 আসবে নিচে। অর্থাৎ ঐকিক নিয়মে আমরা জানি কম হলে সেটা ভাগ হয়, অর্থাৎ এটা ভাগ হলো 100। আমাদের 2 গ্রামে চেয়েছে, অতএব 1 গ্রামে যদি এটি হয় 2 গ্রামে 1 গ্রামের চেয়ে বেশি থাকবে, এই জন্য 2 ওপরে গুণ হয়ে গেছে। দেখো এটার সাথে আমরা 2 গুণ করে দিয়েছি। তাহলে 2 যদি গুণ করি তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 1.204 × 10⁻23টি। অতএব 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের অণুর সংখ্যা 1.204 × 10⁻23টি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা আরেকটি অঙ্ক করি। দেখো 1 গ্রাম পানি এর অণুর সংখ্যা ও প্রমাণ অবস্থায় আয়তন হিসাব করো। লক্ষ্য করলে দেখবে এখানে যে পানি দেখতে হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, এটি জি দেওয়া আছে যেহেতু, তার মানে এখানে 1 গ্রাম যে পানি সেটা গ্যাসীয় পানি, অর্থাৎ বাষ্প আকারে আছে। এর 1 গ্রামের অণু সংখ্যা ও প্রমাণ অবস্থায় আমরা আয়তন হিসাব করব। পানি এর গ্রাম আণবিক ভর, অর্থাৎ 1 মোল পানি মানে 18 গ্রাম হয়। কেমনে হয় দেখো, হাইড্রোজেন 2টার ভর 1 × 2 আর অক্সিজেন 16, তো টোটালে হলো পানির আণবিক ভর হচ্ছে 18। এটাকে আমরা গ্রামে প্রকাশ করলে তার নাম হচ্ছে গ্রাম আণবিক ভর।
অর্থাৎ পানির গ্রাম আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। অতএব 18 গ্রাম পানিতে অণু আছে কয়টি? ওই যে 1 মোল যেহেতু 18 গ্রাম, তার মানে 18 গ্রামে অণু আছে 6.02 × 10⁻23টি। অতএব কয় গ্রামে আমরা বের করব? 1 গ্রামে। অতএব 1 গ্রামে আছে কম সংখ্যক, এই জন্য 18 এখানে আমরা ভাগ করেছি। ভাগ করলে যে মান পেয়েছি সেটি হলো 3.346 × 10⁻22টি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। এইবার আমাদের বলা হয়েছিল এখানে দেখো যে প্রমাণ অবস্থায় আয়তন হিসাব করতে হবে। কয় গ্রামের? 1 গ্রামের। এখন দেখো প্রমাণ অবস্থায় তোমরা জানো যে কোনো গ্যাসের আয়তন হবে 1 মোলের, অর্থাৎ প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। তার মানে 18 গ্রাম যদি আমরা গ্যাসীয় পানি নেই বা বাষ্প নেই, প্রমাণ অবস্থায় তার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 18 গ্রামের আয়তন 22.4 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় 1 গ্রামের আয়তন কি হবে? কম হবে। এই জন্য 22.4 ভাগ হচ্ছে 18, তাহলে 1.2444 লিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো 5 নম্বর আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি আমরা। দেওয়া আছে 2 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা ও প্রমাণ অবস্থায় আয়তন হিসাব করো। ঠিক পূর্বের নিয়মে আমরা দেখব অক্সিজেনের আণবিক ভর, যেহেতু অক্সিজেনের পরমাণু আছে 2টি, 16 দগুণে 32 হলো অক্সিজেনের আণবিক ভর। তার মানে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, আর 1 মোলে অণু থাকবে কত? 6.02 × 10⁻23টি। অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের অণু আছে হলো 6.02 × 10⁻23টি। 1 গ্রামে অণু থাকবে কম, এই জন্য 32 এখানে ভাগ হয়ে গেছে। আমরা কয় গ্রামে অণু হিসাব করব? 2 গ্রামে। 1 গ্রামের চেয়ে 2 গ্রামে বেশি থাকবে, এই জন্য 2 ওপরে উঠে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে হিসাব পাবো 3.76 × 10⁻22টি। তাহলে 2 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা হলো এটি। আশা করি এটি বুঝতে পেরেছ। এবার বলা হচ্ছে 2 গ্রামে কি করব? আমরা প্রমাণ অবস্থায় আয়তন হিসাব করব। প্রমাণ অবস্থায় দেখো 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। কেন? আমরা আগেই বলেছি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হলো 22.4 লিটার। যেহেতু অক্সিজেনের আণবিক ভর 32, তার মানে 1 মোল হবে 32 গ্রামে, এই জন্য 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 32 গ্রামের আয়তন 22.4 লিটার হলে 1 গ্রামের আয়তন হবে কম, এজন্য 22.4 ভাগ হলো 32। কয় গ্রামে আমরা বের করব? 2 গ্রামে। অতএব 2 গ্রাম অক্সিজেনের আয়তন হলো 22.4, 2 ওপরে গুণ হয়ে গেল, নিচে 32 ঠিক থাকলো। আমরা যদি এখানে হিসাব করি পাবো হলো 1.4 লিটার। আশা করি এটিও বুঝতে পেরেছ। আজকে আমরা 5টি গাণিতিক সমস্যার সমাধান করলাম। পরবর্তীতে আমরা পার্ট 2-এ আর বাকি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবে।